এটা শুরু করার আগে যেটা একটু তোদের একটু আগে বলছিলাম, সে একটু ভাষাটা শিখিয়ে দিই। সেটা আগে গিয়ে দেখাবো, কিন্তু এখন করিয়ে দিচ্ছি, বোঝাচ্ছি। এই দেখ, ধরে নে এই লাল রঙে আমি দেখাচ্ছি, এই লাইনগুলোকে ধরে নে কি বলা হচ্ছে? স্পেকট্রাল লাইন। এটা হাইড্রোজেনের স্পেকট্রাল লাইন, ঠিক আছে? জানিস এই কনসেপ্টটা কে দিয়েছিল? বোর, ঠিক। আর হাইড্রোজেন স্পেকট্রাল লাইন কাকে রিপ্রেজেন্ট করছে? লাস্ট ক্লাস বলেছিলাম, বল বল, এনার্জি। আর একটা কি নাম বলেছিলাম? অরবিট। এই হাইড্রোজেন স্পেকট্রাল লাইন কাকে রিপ্রেজেন্ট করছে বেটা? এনার্জি লেভেল, অথবা এটাকে আমরা কি বলছি? অরবিট। এবার এর মধ্যে যখন একটা লাইনকে নিয়ে বড় করা হয়েছে, ম্যাগনিফাই করা হয়েছে, ঠিক আছে, তখন এই এক একটা লাইনের মধ্যে আরো পাতলা পাতলা লাইন পাওয়া গেছে। এই পাতলা লাইনকে কি নাম দেওয়া হয়েছে? ফাইন স্ট্রাকচার, ঠিক। আর এই ফাইন স্ট্রাকচারের গল্প কে দিয়েছে? এই ফাইন স্ট্রাকচারের কনসেপ্ট দিয়েছে সোমারফেল্ড, ঠিক। আর আবার এই ফাইন স্ট্রাকচার কাকে রিপ্রেজেন্ট করছে বল? এই হাইড্রোজেন স্পেকট্রাল লাইন কাকে রিপ্রেজেন্ট করছে? এনার্জি সাব অরবিট। এই ফাইন স্ট্রাকচার রিপ্রেজেন্ট করছে সাব অরবিট। তাহলে এইটা অরবিটকে রিপ্রেজেন্ট করছে, আর এটা কাকে রিপ্রেজেন্ট করছে? সাব অরবিট। আবার শোন কি হয়েছে, আবার এই একটা লাইনকে নেওয়া হয়েছে, নিয়ে ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়েছে আর ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়েছে। যখন ম্যাগনেটিক ফিল্ড অথবা ইলেকট্রিক ফিল্ডে রাখা হয়েছে, তখন এই এক একটা লাইন আরো পাতলা পাতলা লাইনের মধ্যে ভেঙে গেছে। তখন এদেরকে নাম দেওয়া হয়েছে হাইপার ফাইন স্ট্রাকচার। তখন এদেরকে নাম দেওয়া হয়েছে হাইপার ফাইন স্ট্রাকচার। আর এই যে ম্যাগনেটিক ফিল্ডে রেখেছিল, তার নাম ছিল জিম্যান, একটু আগেই তোদেরকে দেখিয়েছিলাম না? আর ইলেকট্রিক ফিল্ডে লিখেছিল, তার নাম ছিল স্টার। আর এই হাইপার ফাইন স্ট্রাকচার কাকে রিপ্রেজেন্ট করছে? অরবিটালকে রিপ্রেজেন্ট করছে। আর আবার যখন এই একটা লাইনকে ধরে আবার ম্যাগনিফাই করা হয়েছে, বড় করা হয়েছে, তার মানে মাত্র দুটো লাইন পাওয়া গেছে, শুধু দুটো লাইন। এই দুটো লাইন দুটো ইলেকট্রনকে রিপ্রেজেন্ট করছে। এই হচ্ছে পুরো একটা সিস্টেম। তোদের এই সিস্টেমটা আমি নোটসে দিয়েছি, দাঁড়াও বুঝিয়ে দিচ্ছি। এখানে নয়, বললাম না সব আগে আছে, নোটসে দিয়েছি। বলছি কোথায় আছে, পেজ নাম্বার 17 দেখ, এই পুরো জিনিসটা ওখানে দিয়েছি। পেজ নাম্বার 17 পেয়ে যাবি। পেয়েছিস? দেখ তো, ওখানে একটা ডায়াগ্রাম দিয়ে পুরো বানিয়ে দিয়েছি, পেয়েছিস? ঠিক আছে। আর এই পড়াটা আমরা আগে গিয়ে পড়বো কোথায়? পড়বো কোয়ান্টাম নাম্বারে। শুনে নে, আমাদের কাছে 4টে কোয়ান্টাম নাম্বার হয়। ওই দেখ, এই 4টের মধ্যে এই হচ্ছে আমার প্রথম কোয়ান্টাম নাম্বার, এইটা। এটাকে বলা হয় প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটাকে বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এইটাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, আর এটাকে বলা হয় স্পিন কোয়ান্টাম নাম্বার। এগুলো সব আমরা আগে গিয়ে পড়বো, কিন্তু এই ভাষাটা এখন আসছে, বল বেটা। জিনিসটা ওটাই তো পড়বো এখন, ওটাই তো আমরা পড়তে যাচ্ছি। অরবিট তো পড়েছিস তো? হ্যাঁ, অরবিট পড়েছিস তো? কি আর অরবিট কাকে বলা হয় বল? কাল্পনিক পথ না? আচ্ছা, দ্বিতীয় কথা, অরবিটের কয়েকটা নাম বলেছিলাম। একটা তো নাম অরবিট, একটা নাম শেল। অরবিটের 5টা নাম জেনে রাখ: অরবিট, শেল, এনার্জি লেভেল। লেভেল অনেক সময় শুধু লেভেল বলা, যেমন বলবে গ্রাউন্ড লেভেল, তার মানে ফার্স্ট অরবিট। গ্রাউন্ড লেভেল মানে ফার্স্ট অরবিট, ঠিক আছে। আর একটা নাম হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। এসব আমরা আগে গিয়ে কোয়ান্টাম নাম্বারে পড়বো। এখন কি বলছি, তার মানে বল, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার কে ডিসকভার করেছিল? আর অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার কে ডিসকভার করেছিল? সোমারফেল্ড। দেখ কি কথা বলছে, পড়। প্রথম লাইন কি বলছে, পড়। বুঝেছি? এই কথাটা বললাম না, যে হাইড্রোজেন স্পেকট্রাল লাইনকে আর ওর মধ্যে কি পাওয়া গেছে? আরো পাতলা পাতলা লাইন পাওয়া গেছে। পাতলা লাইনকে কি নাম দেওয়া হয়েছে? আর একটা কি নাম? অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার। আর শুনে নে, অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার
যখন প্রথমবার সোমারফিল্ড ডিসকভার করেছিল তখন তার সিম্বল ছিল, এখন তার সিম্বল এল হয়। ঠিক আছে, এবার বাকি মানেগুলো বোঝাতে যাচ্ছি, শুনে নে, তারপর এখানে আসবে। এখানে দেখ, এই দেখ, এই আকারকে কি বলবি বেটা? এলিপস। ঠিক, এর মধ্যে কয়েকটা টার্ম জেনে নে। এই লাইনটাকে বলা হবে মেজর অ্যাক্সিস, আর এই লাইনটাকে বলা হবে মাইনর অ্যাক্সিস। আমরা মেজর অ্যাক্সিসকে এ দিয়ে রিপ্রেজেন্ট করছি এখানে, আর মাইনাস অ্যাক্সিসকে বি দিয়ে। কয়েকটা এলিপসের প্রপার্টি বলতে যাচ্ছি, শুনে নে। বল, এলিপসের মধ্যে এ আর বি এর মধ্যে কে বড় কে ছোট? ঠিক আছে, এটা মাথায় রাখবি, এটা নট পসিবল। মানেটা কি বললাম? মেজর অ্যাক্সিস ক্যান নট বি লেস দেন মাইনর অ্যাক্সিস। মেজর অ্যাক্সিস সবসময় বড় হবে কার? মাইনর অ্যাক্সিস দিয়ে। কিন্তু মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস সমান হতে পারে, আর যদি মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস সমান হয়ে যাবে তখন এই আকার আর এলিপস থাকবে না, তখন কি হয়ে যাবে? সার্কেল হয়ে যাবে। বুঝতে পারছিস? ঠিক, আয় দেখাচ্ছি আবার। এবার শোন সোমারফিল্ড কি বলেছে। সোমারফিল্ড বলছে এন হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আবার শুনে নি, কোয়ান্টাম নাম্বারে পড়া চলে এসেছে। আর এই কাকে রিপ্রেজেন্ট করছে বেটা? অরবিট। আর এখানে কে হচ্ছে কি? অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার। কাকে রিপ্রেজেন্ট করছে এটা? সাব অরবিট। ক্লিয়ার? তারপর এ বলেছে যে এন এর মান, কে এর মান যেটা হবে সেটা 1 to n হবে। এই ভাষাটা একটু জেনে রাখো। এটা কার মান বলেছে বেটা? কে আর এন এর রিলেশন। কে আর এন এর রিলেশন কি বলেছে? কে লাইজ বিটুইন, তো কে এর মান 1 আর n এর মধ্যে হবে। এবার কোন ফর্মুলা কি বলছে শুনে নে। সোমারফিল্ড বলছে রেশিও অফ n বাই কে উইল বি ইকুয়ালস টু রেশিও অফ a বাই b। এটা ধর, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার আর অ্যাজিমিথাল কোয়ান্টাম নাম্বার যে রেশিও হবে, আর মেজর অ্যাক্সিস আর মাইনর অ্যাক্সিস যে রেশিও হবে সেটা কি হবে? সমান হবে। আর এখান থেকে আমরা সাব অরবিটের কনসেপ্ট পাবো যে সাব অরবিট কেমন কি করে হতে পারে। আমি এক একটা এক্সাম্পল দেখাতে যাচ্ছি। এটা আবার ব্যাক যাচ্ছি, দেখ শোন, ব্যাক যাচ্ছি, দেখ। বল, ফার্স্ট অরবিট, তোরা পার্টিসিপেট করবি বেটা। ফার্স্ট অরবিট হলে এন এর মান কত? 1। ওখানে লেখা আছে, দেখে দেখে বলবি কে এর মান কত? বল, 1। এন এর মান কত পেয়েছিস? 1। ওই 1 যদি এখানে বসাবি তাহলে কে কি পড়বি বল? 1 থেকে 1 অবধি মানে কি হবে? 1 হবে। এটাই হবে না বেটা? তাহলে কে এর মান 1। এবার আমার থিওরি কি বলছে বল? এন বাই কে কার সমান হবে? এ বাই বি। এন এর মান 1, কে এর মান 1, তার মানে এ বাই বি কি পাচ্ছিস? তার মানে এ কি পাচ্ছিস? ঠিক। এবার এখান থেকে কি হচ্ছে যে প্রথম অরবিট হবে সেটা কেমন হবে? সার্কুলার হবে। বুঝতে পারছিস? আবার ধরবি সেকেন্ড অরবিট ধর বেটা। বল, সেকেন্ড অরবিট মানে এন কত, কে কত? 1 2। আগে এটা বল 1 2 বুঝতে পারছিস কিনা, এটা ক্লিয়ার কর। ঠিক আছে, তার সঙ্গে আর একটা ইনফরমেশন জেনে নে, আর একটা প্রশ্ন বা ইনফরমেশন। অরবিট যদি সোজা ভাষা বলি না তাহলে লজিকটা এইভাবে ধরে রাখবি, অরবিটের মধ্যে পাওয়া যায় সাব অরবিট, আর সাব অরবিটের মধ্যে পাওয়া যায় অরবাইটাল। যেমন বাড়ির বিল্ডিং এর মধ্যে কি পাওয়া যায়? ফ্ল্যাট। ফ্ল্যাটের মধ্যে কি থাকে? রুম। আর রুমের মধ্যে কে থাকে? মানুষ। ওইভাবে অরবিট, অরবিটের মধ্যে সাব অরবিট, সাব অরবিটের মধ্যে অরবাইটাল, আর অরবাইটাল মধ্যে কে পাবি? ইলেকট্রন। একদম তুলনা ওইভাবে করবি। আবার বোঝাচ্ছি শোন, কে এর মান 1 2 বুঝতে পারছিস তো? বল এখানে কে এর মান কটা পাচ্ছিস? তার মানে হবে সেকেন্ড অরবিটে দুটো সাব অরবিট হবে। যে কটা কে এর মান ততটা সাব অরবিট পাওয়া যায়। এটা আমরা আবার ডিটেলে পড়বো, চাপ নিবি না। এটা কোয়ান্টাম নাম্বার আগে মেন পড়া আছে, মাঝখানে এসেছে একটুখানি, ওটা আমরা পড়ছি। পুরো পড়া আগে কোয়ান্টাম নাম্বার ডিটেলে পড়বো। চলো পার্টিসিপেট করো। বলো, অ্যাজ পার সোমারফিল্ড এন বাই কে ইকুয়ালস টু এ বাই বি। এটাই মান বসা। প্রথমটা এন এর মান 2 আর কে এর মান 1 নিলাম, তাহলে কি পাচ্ছিস বল? বলো, তার মানে এ গ্রেটার দেন বি পাচ্ছিস। তার মানে কেমন আকার পাবি? এলিপস। ঠিক। সেকেন্ড কেস ধর, আবার আর একটা কেস ধরতে পারি তো, দুটো পসিবিলিটিস আছে। এন বাই কে এবার কি হবে? 2 বাই 2 মানে 1 ইকুয়ালস টু এ বাই বি। তার মানে এর মধ্যে কটা সম্ভাবনা আছে? দুটো।
ওই দুটোর মধ্যে একটা কেমন হতে পারে, সার্কুলার, আর একটা এলিপস। বুঝতে পারছিস? সেই একইভাবে 3 নম্বর অরবিটে যদি আমরা যাই, বল কি হবে খেলা? এন এর মান 3 ধর, তো বল কে এর মান বল 1 2 3। তাহলে এখানে কি হচ্ছে, একটা বল এন বাই কে, একটা 3/1 হবে, একটা 3/2 হবে, আর একটা 3/3 হবে। তার মানে বল এখানে এ এই মাচ গ্রেটার দেন বি, এখানে কি বলবো এ গ্রেটার দেন বি, আর এখানে কি বলবি? তার মানে কেমন হবে? এর জন্য এমন হবে সার্কুলার, এর জন্য কেমন হবে এলিপস, আর এর জন্য আরো ন্যারো এলিপস বলা হয়, আরো পাতলা হয়ে যাবে। কটা সম্ভাবনা হয়েছে? 3টে। 3 নম্বর অরবিট, 3টে পসিবিলিটি। ঠিক, এটা যদি বুঝতে পেরেছিস, আয় বেটা এটা পড়ার এই ডায়াগ্রামটা দেখ তো বুঝতে পারছিস কিনা। আসছি দাদা, এই কোশ্চেন তো এখন আমি ফেলতাম, তুই আগে জিজ্ঞেস করেছিস, দারুণ কোশ্চেন জিজ্ঞেস করেছিস। চল আগে এটা পড়ে নে। পড়েছিস? বল এই ডায়াগ্রাম থেকে এটা কত নম্বর অরবিট? 5 না? তাহলে কটা সাব অরবিট হবে? 5টা। গুণ 1 2 3 4টে, এর মধ্যে 5টা সাব অরবিট পাওয়া যায়। ঠিক আছে? তো যতটা নাম্বার অফ অরবিট হবে সাব অরবিট ততটা পাবি। ক্লিয়ার আছে এটা? আয় সোমারফিল্ড থেকে পুরো 37 বছরের মধ্যে একটাই প্রশ্ন জিজ্ঞেস করেছে 99তে, পড়। একটাই প্রশ্ন জিজ্ঞেস করেছে, আনসার সোমারফিল্ড। ঠিক আছে, এই অবধি বুঝেছিস? এই গাদা, আমরা যে জিনিসটা এখন শুরু করতে যাচ্ছি, ডি ব্রগলি থিওরি আর হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল, মজার জিনিসটা শুনে নে। এই থিওরি পড়ার পর এখন পর্যন্ত আমরা যা পড়েছি, বোর্স থিওরি, মডেল, সব শেষ, পুরো নষ্ট হবে। পুরো একটা নতুন কনসেপ্ট ডেভেলপ। এই কনসেপ্টের মধ্যে একটু পরে আমরা মানে পাবো যে অরবিট পুরো কনসেপ্টটাই বাজে, অরবিটের কনসেপ্টে রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো রেডি থাক। এবার এখন পর্যন্ত যা পড়েছি সব কটা এবার নষ্ট হয়ে নতুন কনসেপ্ট সেখান থেকে বেরিয়ে আসবে। ক্লিয়ার আছে? হ্যাঁ, সবার আগে কি পড়তে যাচ্ছি পল? ওই গাধারা আমার, হ্যাঁ ঠিক আছে, আমি যেটা বলতে যাচ্ছি শুনে নে। তোরা যেটা বলিস না স্যার ওই ইংলিশটা নিয়ে একটু অসুবিধা হচ্ছে, স্বাভাবিক হবে। এর জন্য নয় যে তোরা ইংলিশ জানিস না, এর জন্য যে ইংলিশ একটা বাজে ল্যাঙ্গুয়েজ, মানে কোনো লজিকই নেই। ঠিক আছে, আমি প্রুফ করে দিচ্ছি, দেখ দেখ আমি তোদের প্রুফ করছি। এই দেখ, এই যে মানুষ আছে তো, এই মানুষের পুরো নামটা লিখে দিচ্ছি। এই হচ্ছে পুরো নাম। ঠিক আছে, আচ্ছা শুনে নে, তোদের বয়সে যখন ছিলাম, কত আজ থেকে ধরে নে আমি 3 বছর আগে অবধি এটাকে আমি ডি ব্রগলি পড়তাম। হঠাৎ একদিন গুগল করছিলাম, গুগলে দেখতে দেখতে জানতে পেলাম যে নাম ডি ব্রগলি পড়া হয় না, অন্য কিছু পড়া, মানে স্পেলিং এটা। এবার কোনো লজিকই দাঁড়াচ্ছে না। শুনবি কি বই ওখানে লেখা আছে, এটাকে পড়বি লিভি। এবার লিভি কি করে পড়বি আমি জানি না। এবার শুনে নে, এর পুরো নাম লিভি ডে ব্রয়। এটা ব্রয় কি করে হচ্ছে রে? তোরা গুগল করে দেখ, ওটাই লেখা আছে লিভি ডে ব্রয়। লিভি ডে ব্রয় কি করেছে? আমরা পড়বো ইন্ডিয়ান স্টাইল লিভিস ডে ব্রগলি। ঠিক আছে, এটা ইন্ডিয়ান, কিন্তু ওদের অনুযায়ী এটা কি জানিস? লিভি ডে ব্রয়। ব্রয় মানে, আরে ব্রয় হলে তো এটা হবে না, ব্রয় এটাকে পড়বি। ও ব্রয় কিভাবে বলছে জানিস? এটা সাইলেন্ট, এটা সাইলেন্ট, এটা সাইলেন্ট। যদি সাইলেন্ট আছে তাহলে রেখেছিস কেন বাবা? ওই জন্য ওটাই বলছি, তোরা যদি অসুবিধা ফিল করছিস স্বাভাবিক হয়, দেখ কোনো মানই দাঁড়াচ্ছে না। হ্যাঁ, এটা কি করে লিভি ডি ব্র হয়? যাই হোক, আমরা কিন্তু ডি ব্রগলি পড়বো, ইন্ডিয়ান স্টাইল পড়বো। ঠিক আছে, আয় ওই শোন, এর ডি ব্রয় কি বলছে বা লিভি ডি ব্রগলি কি বলছে, কথা শোন, কথা শোন, ভালো শোন। দেখ এর একটা কথা, এ বলছে
ডি ব্রগলি, আগে এটা শুনে নে কোথায় অ্যাপ্লিকেবল, অনেক সময় এই কোশ্চেনটা জিজ্ঞেস করা হয় যে ডি ব্রগলি থিওরি কোথায় অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এভরি সাবস্টেন্স, প্রথমে এটা মাথায় রাখবি। এখানে এভরি সাবস্টেন্স বলার মানে দুটো ভাষা আছে, সেই সাবস্টেন্সটা মাইক্রো হোক, মাইক্রো মানে অনেক ছোট, অথবা ম্যাক্রো হোক বড় হোক, সবার জন্য এটা অ্যাপ্লিকেবল। তার মানে ডি ব্রগলি থিওরি আমার জন্য অ্যাপ্লিকেবল, সবার জন্য অ্যাপ্লিকেবল আছে। ঠিক আছে, আমি যদি জিজ্ঞেস করি এই গাধা, এই গাধা নাম বলবে, এটা রবিউল खान, खान से चलेगा ना, अरे खान साहब, ठीक है आप धोरे नहीं खान साहब, सुन 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 बता रहे खान साहब का एग्जांपल ले ले बेटा। আমি যদি জিজ্ঞেস করি এর ওয়েভলেন্থ কত, চিন্তা কর ওয়েভলেন্থ। আচ্ছা বলতো আমাদের কি ওয়েভলেন্থ হতে পারে, আমাদের ফ্রিকোয়েন্সি হতে পারে? হ্যাঁ হতে পারে। আর আমি একটু আগে এখন তোদের ক্যালকুলেট করে দেখাবো, কিছু নয়, যদি ক্যালকুলেট করতে হয় না, এই ডি ব্রগলি একটা ফর্মুলা এখন পাবো, ওই ফর্মুলা থেকে আমরা বার করতে পারবো। ফর্মুলাটা বলে দিচ্ছি, ফর্মুলা হচ্ছে এটা, ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এমভি। এখান থেকে আমরা ওয়েভলেন্থ বার করতে পারবো। আমরা কিসের মান জানি? এইচ এর মান জানি। হ্যাঁ, ধরে নে এর মাস হচ্ছে 60 কেজি, বসিয়ে দে। আর একটা মাংস টুকরো নিয়ে এখানে লাগিয়ে দে, আর পেছনে একটা কুকুর লাগিয়ে দে, ও পালাবে, ওর ভেলোসিটি নোট কর কত পালাচ্ছে। এই মাস ভেলোসিটি ল্যামডা যদি বসাবি না, ওর ওয়েভলেন্থ পেয়ে যাবি। ঠিক আছে, কিন্তু এর মধ্যে কয়েকটা খেলা আছে, সেটা বোঝাতে যাচ্ছি। হ্যাঁ বোঝাচ্ছি, দেখ। তো সবার আগে ডি ব্রগলি থিওরি কোথায় অ্যাপ্লিকেবল বল? সব জায়গায়। ঠিক আছে, এবার ডি ব্রগলি কি বলছে শোন, ও বলছে এই পৃথিবীতে, এই ইউনিভার্সে যতগুলো জিনিস আছে সবার ডুয়াল নেচার, সবার, এই একটাই শব্দ বলে তো পুরো নষ্ট করে দিল কনসেপ্টটা, সব চেঞ্জ হয়ে গেল এখান থেকে। ডুয়াল নেচার, এই ডুয়াল নেচারের মধ্যে কি কি বলেছে? বলছে একটা হচ্ছে পার্টিকেল নেচার আর একটা ওয়েভ নেচার, দুটো ভাষা ধরে নে, ভালো শোন কথাটা। ডুয়াল নেচার, একটা পার্টিকেল নেচার আর একটা ওয়েভ নেচার। এবার পার্টিকেল নেচার মানে কি বুঝবি আর ওয়েভ নেচার মানে কি বুঝবি বোঝাচ্ছি। পার্টিকেল নেচার মানে যার মাস হবে, আর ওয়েভ নেচার মানে যাদের কাছে ওয়েভের প্রপার্টি হবে। আর ওয়েভের প্রপার্টি আমরা কি কি পড়েছিলাম মনে আছে? ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, ওয়েভ নাম্বার, না? তার মানে ওয়েভ নেচারও পাওয়া যাবে আর পার্টিকেল নেচার। তার মানে আমাদের মধ্যে দুটোই নেচার আছে, পার্টিকেল নেচারটাও আছে আর ওয়েভ নেচারটাও আছে। কিন্তু এর মধ্যে আর একটা খেলা আছে, পার্টিকেল নেচার আর ওয়েভ নেচারের মধ্যে একটা রিলেশন আছে, এইটা। যার কাছে পার্টিকেল নেচার বেশি হবে তার ওয়েভ নেচার কম হবে। আমাদের কাছে কোন নেচারটা বেশি আছে বেটা? পার্টিকেল নেচার, সেজন্য আমাদের ওয়েভ নেচার নেগলিজিবল। কিন্তু যাদের পার্টিকেল, যাদের মাস অনেক 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 কম হয়, তাদের ওয়েভ নেচার বেশি হয়। তো প্রথমে এই কথাটা বলছে, এবার কিভাবে বলছে ম্যাথমেটিক্যালি শুনে নে, দেখ। বল E ইকুয়ালস টু এমসি স্কোয়ার, এই ফর্মুলাটা কে দিয়েছিল? আইনস্টাইন। আর E ইকুয়ালস টু এইচ সি বাই ল্যামডা কে দিয়েছিল? প্ল্যাঙ্কস। ক্লিয়ার? এবার এই দুটো ফর্মুলার মধ্যে বল কোন ফর্মুলাতে তোরা পার্টিকেল নেচার দেখতে পাচ্ছিস আর কার মধ্যে ওয়েভ নেচার পাচ্ছিস? এটা পার্টিকেল, কেন? মাস ইনভলভ না? আর এইটা বেটা, ঠিক, এটা ওয়েভ নেচার। ডি ব্রগলি অনেক বুদ্ধিমান, কি করেছে? একটা আইনস্টাইনের ফর্মুলা নিয়েছে, একটা প্ল্যাঙ্কের ফর্মুলা নিয়েছে, আর নিজের ফর্মুলা বানিয়েছে। বলেছে দুটোই তো শক্তি, দুটোই সমান, তাহলে দেখো এই জিনিসটা লেখা যাবে এমসি স্কোয়ার ইকুয়ালস টু এইচসি বাই ল্যামডা, সমান করে দিল। ঠিক, এবার এখান থেকে সি আর সি কেটে দিল। এবার দেখ কি করছে, ভালো কথা বুঝবি। বল সি এখানে কি বেটা? কার ভেলোসিটি? লাইট। কিন্তু এবার বল আমরা যে থিওরিটা পড়ছি, ডি ব্রগলি আগে কি বলেছে যে এই থিওরিটা, এটা লাইটের জন্য অ্যাপ্লিকেবল না সবার জন্য অ্যাপ্লিকেবল? ও কি করলো, ও বললো যেহেতু সিটা হচ্ছে ভেলোসিটি অফ লাইট অনলি, ও সি কে রিপ্লেস করেছে ভি দিয়ে। কেন? ভি বললে আমি সবার ভেলোসিটি ইউজ করব, সি হলে শুধু লাইটের ভেলোসিটি হবে। তার মানে এটা রিপ্লেস করলে কি হবে? এম ভি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা। ঠিক, এখান থেকে ল্যামডা ইকুয়ালস টু এইচ বাই এম ভি। আর এই ইকুয়েশনটাকে বলা হয় ডি ব্রগলি ইকুয়েশন। এইভাবে ফর্মুলাটা ডিরাইভ হয়েছে। ক্লিয়ার? এই তোরা বললে কথা বলতে থাকে, এখানে আয়, বল বল এটা কোন নেচার? এটা কোন নেচার? রিলেশন কি হচ্ছে বেটা? ইনভার্স। বুঝতে পেরেছিস ফর্মুলা থেকে? ওয়েভলেন্থ আর মাস মানে ওয়েভ নেচার আর পার্টিকেল নেচার, তারা কিভাবে রিলেটেড? ইনভার্সলি রিলেটেড। এই অবধি বুঝেছিস? আয় আয় প্রথমটা পড়।
বলেছিস ঠিক। আর এই হচ্ছে আমার ইকুয়েশন, ল্যামডা ইকুয়ালস টু h বাই পি। পি মানে কি রে? মোমেন্টাম। আমরা যে একটু আগে ফর্মুলা বার করলাম এটাই বার করলাম না, ল্যামডা ইকুয়ালস টু দেখে নে h বাই mv। mv মানে পি তো। এবার কয়েকটা মডিফিকেশন বুঝে নে। দেখ তো তোরা ফিজিক্স এটা পড়েছিস, বল মোমেন্টাম ইকুয়ালস টু আন্ডার রুট 2 ইন্টু মাস ইন্টু কাইনেটিক এনার্জি হয়, জানিস এটা? ওই দেখ মোমেন্টামের জায়গায় এই ফর্মুলাটা চলে এসেছে, 2e কে মানে কাইনেটিক এনার্জি, m মানে মাস। অনেক সময় কাইনেটিক এনার্জিকে যদি ইলেকট্রন ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হয় তখন ইলেকট্রন ভোল্ট দিয়ে দিবি, ঠিক আছে? আবার আর একটা ফর্মুলা আছে তোদের ক্লাস 11ই তো, তোরা চ্যাপ্টার হচ্ছে গ্যাস ল, যেটা আগে গিয়ে তোরা পড়বি। ওখানে পড়বি কেটিজি, কাইনেটিক থিওরি অফ গ্যাস। ওখানে পড়বি একটা ফর্মুলা কাইনেটিক এনার্জি ইজ ইকুয়ালস টু 3/2 কেটি, যেখানে কে কে বলা হয় বোলসম্যান কনস্ট্যান্ট। এই 3/2 কেটি যদি এখানে বসাবি তখন ফর্মুলা এটা হয়ে যাবে, বুঝতে পেরেছিস? তো আবার শুনি নে, এটা কখন ইউজ করবি? যখন তোদের কোশ্চেনে মাস আর ভেলোসিটি হবে। যদি কাইনেটিক এনার্জি হবে তাহলে এটা ইউজ করবি, যদি ইলেকট্রন ভোল্টের কথা হবে তাহলে এটা ইউজ করবি, আর যদি টেম্পারেচার নিয়ে কথা বলে তাহলে এটাকে ইউজ করবি, বুঝতে পেরেছিস? ফর্মুলা একই আছে, সবকটা ওর মডিফিকেশন আছে, এটা বুঝেছিস? না আবার দেখাবো? আর একবার আয়, বলো আমরা একটু আগে কি প্রুফ করলাম বল? lambda equals to h by mv can be written as lambda equals to h by p, না? বল mv মানে কি হচ্ছে? p, দুদিকে স্কোয়ারিং কর, কি হবে? m স্কোয়ার p হবে, দুদিকে হাফ মাল্টিপ্লাই কর, হাফ m স্কোয়ার v স্কোয়ার, এটা কি হবে? p বাই 2, ঠিক? একটা m কে এইদিকে ট্রান্সফার করে দে তাহলে কি হবে? p স্কোয়ার। একটা m কে এইভাবে ওই দিকে নিয়ে যায় তাহলে কি হবে বল? p স্কোয়ার বাই 2m। তাহলে এটা হাফ m v স্কোয়ার কি হয়ে গেল? তো p স্কোয়ার বাই 2m কি পাচ্ছিস? কাইনেটিক এনার্জি। তাহলে p স্কোয়ার কি পাবি? 2 ইন্টু m ইন্টু কাইনেটিক এনার্জি। তাহলে p কি পাবি বল? আন্ডার রুট 2m কাইনেটিক এনার্জি, ঠিক? আবার কাইনেটিক এনার্জি যদি ইলেকট্রন ভোল্টে দিয়ে দেয় তাহলে এই ফর্মুলাটাকে কিভাবে লিখবি? 2m ইলেকট্রন ভোল্ট দিয়ে দিবি, ঠিক? আর যেটা একটু আগে বললাম গ্যাস থিওরি থেকে একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলা থেকে কাইনেটিক এনার্জি হয় 3/2 কেটি। তাহলে বলতে এখানে কি পাচ্ছিস? 2 ইন্টু m ইন্টু কাইনেটিক এনার্জি কি বসাবি? 3/2 কেটি। 2 কেটে গেল, তাহলে বল কি থাকছে? h বাই আন্ডার রুট বল 3m kr, এটাই তোমার ফর্মুলা। তো ফর্মুলা তোমার এটি আছে, ওখান থেকে ডিফারেন্ট ফরম্যাটে মডিফাই করা হয়েছে, বুঝতে পেরেছিস? দেখ তো, বুঝেছিস? এটা বুঝেছিস? আর এখান থেকে দেখ তো ল্যামডার সঙ্গে টেম্পারেচার রিলেশন এটাই হবে, চেক কর, মেলাও ও একই জিনিসকে আবার, ঠিক আছে? এখন পর্যন্ত ল্যামডার সঙ্গে টি এর রিলেশন শুধু জেইতে জিজ্ঞেস করেছে, আর কোনো পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়নি, এটা শুধু জেইতে জিজ্ঞেস করেছে। এ বেটা আবার প্রথম থেকে কথা বলছি, অ্যাকর্ডিং টু ডি ব্রগলি বল সবার কাছে কি নেচার? ডুয়াল নেচার। কি কি? পার্টিকেল নেচার। আর এবার এই কনসেপ্টটা আমরা অ্যাপ্লাই করতে যাচ্ছি ইলেকট্রনের উপরে, ভালোভাবে কনসেপ্টটা বুঝবি, দেখ এখান থেকে পুরো কনসেপ্টটাই চেঞ্জ হবে। এই অবধি ক্লিয়ার আছে তো? ঠিক। এবার বল ইলেকট্রনের মাস माइनस, मास माइनस कब से होने लगा बे? 9.1 into 10 to the power of minus. What is the relative mass of electron? বলো 0। মনে আছে? এই ইলেকট্রনকে কিভাবে লিখতাম রে? না, এটা তার রিলেটিভ মাস, এটা রিলেটিভ চার্জ। তো ইলেকট্রন রিলেটিভ মাস, তোরা বল ইলেকট্রনের কাছে কোন নেচার বেশি হওয়া উচিত? পার্টিকেল নেচার না ওয়েভ নেচার? তার মানে এবার থেকে আমাদের জন্য ইলেকট্রন কি হয়ে গেল রে? ওয়েভ। কনসেপ্ট চেঞ্জ হচ্ছে। ধর এবার ইলেকট্রন আর পার্টিকেল নয়, ইলেকট্রনের কি নেচার বেটা? তার মানে শুনে নে, এখন পর্যন্ত আমরা ইলেকট্রনকে অরবিটের মধ্যে কিভাবে দেখাচ্ছিলাম? এইভাবে ইলেকট্রনকে দেখাচ্ছিলাম, ঠিক?
এবার দেখ ইলেকট্রনকে এবার আমরা কিভাবে দেখবো অরবিটের মধ্যে, এইভাবে দেখা যাবে, বোঝেন একটু কি হিসাবে দেখছিস, ওয়েভ হিসাবে দেখছিস, ঠিক আছে? সেই জন্য তোদের ওয়েভ থিওরি পড়েছিলাম তো, ওয়েভের প্রপার্টি বলেছিলাম। চল তো দেখি তোদের কতটা কিডনি কাজ করছে, গুনে বল এখানে কটা ওয়েভ তৈরি হয়েছে। বল, 4টে ওয়েভ, ঠিক। এবার শুনে নে ডি ব্রগলি এবার কি বলছে। ডি ব্রগলি প্রথম তো বললো ডুয়াল নেচারের কথা বলেছে। এবার ইলেকট্রনের জন্য ডি ব্রগলি কি বলছে, যে যখন ইলেকট্রন ওয়েভ হিসাবে থাকবে অরবিটের মধ্যে, যখন ওয়েভ বানাবে সব সময় হোল নাম্বারে ওয়েভ বানাবে। কটা ওয়েভ বানিয়েছে ও? একটা ওয়েভ বানাতে পারে, দুটো বানাবে, তিনটে বানাবে, চারটে বানাবে, 4.5 ওয়েভ হবে না, 3.25 ওয়েভ হবে না, যা হবে সব সময় হোল নাম্বার। এবার দেখি কার কিডনিতে দম আছে। এখন পর্যন্ত এই চ্যাপ্টারের মধ্যে এইটাকে ধরে আমরা 3টে জায়গা হোল নাম্বার নিয়ে কথা বলেছিলাম। কথায় কথায় কি কি বল? একটা প্ল্যাঙ্কসে বলেছিলাম হোল নাম্বার, একটা বোর থিওরি না, আর একটা এখানে হোল নাম্বারের কথা হচ্ছে, বুঝেছিস? তাহলে শুনে নে এবার। ওই একটা কনসেপ্ট বোঝাতে যাচ্ছি, একটু ভালোভাবে শুনে নে, বুঝে নে। এখান থেকে দুটো জিনিস হবে। একটা আমরা প্রুফ করব এই থিওরি থেকে, ডি ব্রগলি থিওরি থেকে, যে যেটা বোর করতে পারলো না কোনটা, যে h/2π কোথা থেকে এসেছে, ওটা আমরা এখান থেকে প্রুফ করব। দ্বিতীয়, এখান থেকে এমন একটা ফর্মুলা তৈরি হবে যেটা গত 3-4 বছর থেকে যেই মেন্স আর নিটের মধ্যে প্রত্যেক একটা বছর দুটো বছর গ্যাপ করে করে জিজ্ঞেস করছে। ওই টাইপ অফ কোশ্চেনটা ওরালি তোরা সলভ করতে পারবি, শুধু দেখবি আর বলবি, কিন্তু তার আগে রান্নাটা রেডি করে নে, কনসেপ্টটা একটু বুঝে নে। তার মানে আবার ধর, আবার ডায়াগ্রামটা বলছি, আবার ধর, দুটো ডায়াগ্রাম আছে তোদের সামনে। বল এখানে কটা ওয়েভ, কোন কোন? এখানে কটা ওয়েভ? তার মানে অ্যাকর্ডিং টু ডি ব্রগলি ইলেকট্রন যদি কক্ষতে থাকে, অরবিটে আছে, ও ওয়েভ বানাবে। এইটা বানাবে না এইটা বানাবে? এইটা বানাবে না। এইটা কি হয়ে গেল? ফ্র্যাকশনে চলে গেল। বুঝতে পেরেছিস প্রথম ডায়াগ্রামটা? তো যখনই ওয়েভ বানাবে কেমন বানাবে বেটা? হোল নাম্বারে বানাবে, বুঝেছিস? আয় ধরবি, একটা ইমাজিনেশনের কথা বলছে। এই দেখ এই লাল যেটা সার্কেল আছে তো বেটা, এই লালটা ধরে নে, কথাটা বুঝবি, ধরে নে এটা একটা তার, ওয়্যার, ঠিক? ওই ওয়্যারকে গোল করে রাখা হয়েছে। আমি যদি ওয়্যারকে খুলে দিই তাহলে এইরকম একটা স্ট্রেট লাইন তৈরি হবে, কথা বল। আর এটাও ধরে চল, ওই ওয়্যারের মধ্যে এই ব্লু কালারের এগুলো হচ্ছে এইভাবে বানানো আছে। গুণ 1 2 3 4 5। তাহলে দেখ তো, আমি তোদেরকে যদি বলি এই ডায়াগ্রামটাকে যদি খুলে দিই তাহলে এই জিনিসটা তৈরি হবে কি হবে না? কথা বল বেটা, হবে? এবার তোদের জন্য প্রশ্ন, বল এখানে কটা ওয়েভ তৈরি হয়েছে? ওই 5টার মধ্যে বল এখান থেকে এখানে এই ডিস্টেন্সটাকে কি বলবি? ওয়েভলেন্থ। তাই এরকম কটা ওয়েভলেন্থ পাচ্ছিস? 5টা না? 5টা পাবি বেটা, ক্লিয়ার? আচ্ছা বল তো এই লাল রং যেটা দেখাচ্ছে এর মান কত হবে? 5 ল্যামডা, ভেরি গুড। আর একটা মান বল, 2πr, ক্লিয়ার কর না? তার মানে লাল রঙের দুটো মান হয়ে গেল, 2πr কার সমান? 5 ল্যামডা। এই অবধি ক্লিয়ার আছে? আচ্ছা তোরা বল, এই ডায়াগ্রামের মধ্যে অ্যাকর্ডিং টু ডি ব্রগলি 5টা ওয়েভ দেখিয়েছে, এটা তো হতে পারে। বল কটা ওয়েভ নিয়েছি আমি? 3টে। এইভাবে ধরে নে, 3টে, একটা দুটো তিনটে, এটাই। তখন 2πr কার সমান হবে না? জেনারেল ফর্মুলা বানাতো কি হবে? আর এনটা সবসময় কি হবে? হোল নাম্বার। কথা বুঝেছিস? কথা বল বেটা, কথা বুঝেছিস? ভেরি গুড। তার মানে জেনারেল নিয়ে এখন আমরা কথা বলছি। 2πr কার সমান? বল বেটা, n। ভেরি গুড। আবার লিখতে যাচ্ছি, 2πr ইকুয়ালস টু n, আর কি আছে? ল্যামডা। বল ল্যামডা ইকুয়ালস টু h/mv, এটা কার ফর্মুলা? ডি ব্রগলি। তো বসা এখানে ল্যামডা ইকুয়ালস টু h/mv। এবার ক্রস মাল্টিপ্লাই করছি, ধরবি রে,
2 কে এখানে নিয়ে গেলাম আর এমভি কে এখানে নিয়ে এসে আসছি, বল এমভিআর, এটা কার ফর্মুলা? বোর। এই তো ডিরাইভ হলো কিভাবে এসেছে ফর্মুলাটা, দেখতে বুঝতে পেরেছিস? এখান থেকে আমরা ডি ব্রগলি থেকে কার ফর্মুলা পেয়ে গেলাম বেটা? বোরস থিওরি। এই অবধি ক্লিয়ার আছে? এবার এখান থেকে কয়েকটা ইনফরমেশন দিচ্ছি, মাথায় সেট কর। 2 আর সবসময় কার সমান হবে? এবার এনটা কি এখানে হোল নাম্বার। এবার আর একটা মানে জেনে এন হচ্ছে এখানে নাম্বার অফ অরবিট, কেন অরবিট সবসময় হোল নাম্বারে হয়। তোদের থেকে জিজ্ঞেস করছি, বল ইলেকট্রন যদি প্রথম অরবিটে আছে তাহলে কটা ওয়েভ বানাবে? একটা। যদি সেকেন্ড অরবিটে কটা ওয়েভ বানাবে? পরীক্ষাতে কেমন কোশ্চেন জিজ্ঞেস করবে শুনে নে। এই ডায়াগ্রামটা দিয়ে দেবে, বলবে কত নম্বর অরবিট আছে বলো। তো কি করব আমরা, দেখবো ওর মধ্যে কটা ওয়েভ আছে, যতটা ওয়েভ হবে ততটা অরবিট হবে। কথাটা বুঝতে পারছিস? নাম্বার অফ ওয়েভ আর নাম্বার অফ অরবিট এখানে সমান হবে। এই অবধি ক্লিয়ার আছে? এবার দেখ আর কি কোশ্চেন জিজ্ঞেস করবে। তাহলে আমরা কি ফর্মুলা পেয়েছি? আমাদের জেনারেল ফর্মুলাটা কি হচ্ছে বেটা? 2πr = n ল্যামডা। এবার শোন পরীক্ষাতে কি কোশ্চেন পাবি, বলবে যে ইলেকট্রন এখানে আছে, শুনে নে কি কি। এই ডায়াগ্রামটা থেকে কি জিজ্ঞেস করতে পারে, যে কত নম্বর অরবিট? আনসার 5। এবার জিজ্ঞেস করবে যে ইলেকট্রন এখানে যে বসে আছে এই অরবিটে, তার ওয়েভলেন্থ বার করো। কত নম্বর অরবিট? 5 নম্বর। চলো বার করি ওয়েভলেন্থ। খেলা ধরবি। ল্যামডা ইকুয়ালস টু কি হবে বল? 2πr/n হবে। তোরা বল বোরস থিওরি অনুযায়ী আর কি হচ্ছে? r0 ইন্টু n স্কয়ার বাই, জেড ধরা যাবে না এখানে, আমরা হাইড্রোজেনকে নিয়ে কথা বলবো, জেডটাকে বাদ দে। তাহলে বল বেটা এই আর এর জন্য আমরা কি লিখতে পারি? 2πr0 ইন্টু n স্কয়ার বাই n, কেটে গেল। ঠিক? তো ল্যামডার ডাইরেক্ট ফর্মুলা কি বেরোচ্ছে বল? 2πr0 ইন্টু n। তার মানে মনে রাখা একটা খুব সহজ হয়ে গেল। বল 5 নম্বর অরবিটে তার ওয়েভলেন্থ কি হবে? 10πr0। r0 তো আমার কনস্ট্যান্ট, r0 এর মান কত ছিল? অ্যামস্ট্রং এর 0.529, মনে আছে তো? পিকোমিটারে 52.9, ওই মানটা আমার মুখস্থ আছে, বসে সলভ করে নেব। তার মানে যত নাম্বার অফ অরবিট বলবে সেই নাম্বার অফ অরবিটকে কি দিয়ে গুণ করবি? 2πr0। কখন? যখন ওয়েভলেন্থ জিজ্ঞেস করবে কার? ইলেকট্রনের। কথা বুঝতে পারছিস? তাহলে এটা কার ফর্মুলা হচ্ছে বল? এটা কার ওয়েভলেন্থ? ইলেকট্রনের ওয়েভলেন্থ। ঠিক আছে, আয় আবার বোঝাচ্ছি পর। এই ডায়াগ্রাম দেখে বলতো এখানে কটা ওয়েভলেন্থ, মানে কোন নম্বর অরবিট হবে? 2 নম্বর অরবিট, এর মধ্যে দুটো ওয়েভ তৈরি হচ্ছে। 3 নম্বর অরবিট, 3টে ওয়েভ তৈরি হচ্ছে। 4 নম্বর অরবিট, 4টে ওয়েভ হচ্ছে। 5 নম্বর অরবিট, 5টা। যত নাম্বার অফ অরবিট হবে ততটা ওয়েভ হবে। আর এই ক্যালকুলেশনটা একটু দেখে নে পর। এটাই আমার ফর্মুলা হলো না, 2πr সার্কামফারেন্স কার সমান হবে? n টাইমস অফ ওয়েভলেন্থ। বুঝেছিস? ঠিক। কোশ্চেনে যাওয়ার আগে তোদের নোটসে দেখে নে, এসবগুলো লেখা আছে, একবার মিলিয়ে নে। ঠিক, একটা জিনিস নেই, ওটা নোট করবি, শুনে নে। এই ভাষাটা দেখ কি লিখছি। ওয়েভলেন্থ কার? ইলেকট্রন কোথায়? nth অরবিট। ফর্মুলা কি হবে? ল্যামডা ইকুয়ালস টু 2πr0 ইন্টু, নোট করে নাও এটা, ওই ফর্মুলাটা লেখা নেই, নোট করে নাও। ওয়েভলেন্থ অফ ইলেকট্রন কোথায়? nth অরবিটে। কত হবে বেটা? 2πr0 ইন্টু n। এই টপিকের কয়েকটা ফর্মুলা সেট করে নিয়ে এবার কোশ্চেনে নামছি। কি কি আছে? একটা ইলেকট্রনের ওয়েভলেন্থ জিজ্ঞেস করলে এইটা, আর এখানে আর আমাদের মেন ফর্মুলা বল, ল্যামডা ইকুয়ালস টু h বাই p, h বাই mv এন্ড সো অন। সব লেখা আছে। শুরু কর। প্রথম কোশ্চেন দিলাম, লেগে পড় বেটা, লেগে পড়। কথা আসছে বল। হ্যাঁ চলো, একজন ডি বার করেছে, ইন্টারেস্টিং হয়ে গেছে। এ আর ডি দুটো আনসার বেরিয়েছে, বাকিরা দেখ। চলো চলো, ডি বেরোচ্ছে, চলো দেখিনি আনসার দেখি।
ডি আসছে, একদম ঠিক। এবার যাদের হয়নি তারা শুনে নে। আয় এখানে আয়, এই দেখ 6.625 ইন্টু 10⁻⁻27, এটা কিসের মান? এইচ। কোন ইউনিটে? সিজিএস এ। এটা হলো মাস, আর ভেলোসিটি মিটারে দিয়েছে, সেটাকে সেন্টিমিটারে নিয়ে এসেছি। ঠিক। সবার আগে কাকে ক্যালকুলেট করবি বল? 10 এর পাওয়ার বল কটা? একটা, দুটো, তিনটে। 10⁻⁴ উপরে গেলে কি হবে? -4। তার মানে কত হয়ে যাবে? 10⁻31। আর নিচে কি থাকছে? 6.6 আর 15 ইন্টু 5 এটাই যাচ্ছে। আমি যদি অপশন দেখি তাহলে অপশনে -33 কনস্ট্যান্ট করে দিচ্ছে, তাহলে খেলা ধর। এটাকে যদি 33 করে দিই তাহলে বল এখানে কি হবে? 100 বাড়িয়ে দে, এটাই হবে না? এবার এটাকে ক্যালকুলেশন কর, বল 15 5 বার, 5 দিয়ে কাট 5 3, আর এটা 5 4, 3 দিয়ে কাট 2.2, তো 2.2 ইন্টু 4 কত হচ্ছে? 8.8, আর 10⁻⁻33। বুঝেছি সবাই? ঠিক, ভেরি গুড। এবার যেটা বলতে যাচ্ছে শুনবি বেটা, দাঁড়াও দাঁড়াও, আর কোশ্চেন সলভ করতে যাচ্ছি না, আমি কি বলতে চাই শুনে নে। দেখ কি দিয়েছে বেটা, জিজ্ঞেস কি করেছে? ওয়েভলেন্থ না, দিয়েছে কি? কোন ফর্মুলা দিয়ে যাবি বল? h/√2m। আর কার মাস নিবি এখানে? ঠিক। আবার শোন কি জিজ্ঞেস করেছে, কি দিয়েছে। আমি তোদের এখন কোশ্চেন সলভ করতে যাচ্ছি না, আমি তোদের জাস্ট একটা দেখাচ্ছি। এই একটাই বা দুটো টাইপ অফ কোশ্চেন এটাই জিজ্ঞেস করে এখানে। যেমন দেখ না, এটা কোন পরীক্ষার কোশ্চেন ছিল? এমস দিয়েছে কি? মাস, ভেলোসিটি, ওয়েভলেন্থ জিজ্ঞেস করেছে। এখানে মাস আর ভেলোসিটি না দিয়ে কি দিয়ে দিল রে? কাইনেটিক এনার্জি, ওয়েভলেন্থ জিজ্ঞেস করছে। এখানে দেখ তো কি দিয়েছে, কি জিজ্ঞেস করছে, পড় তো একবার। মাস, ভেলোসিটি, ওয়েভলেন্থ জিজ্ঞেস করছে। ঠিক। আবার ধর পড় কি কি দিয়েছে। কাইনেটিক এনার্জি, কি জিজ্ঞেস করছে? ওয়েভলেন্থ। আবার ধর কি দিয়েছে, কি জিজ্ঞেস করছে, চেক কর। মাস, ভেলোসিটি, ওয়েভলেন্থ জিজ্ঞেস করছে না? আবার ধর কি জিজ্ঞেস করছে, এটা কি দিয়েছে, এটা কি দিয়েছে। কোশ্চেনের প্যাটার্ন উঠেই আছে, মাস দিচ্ছে, ভেলোসিটি দিচ্ছে, অথবা মাস আর ভেলোসিটি না দিয়ে কি দিচ্ছে? কাইনেটিক এনার্জি দিচ্ছে। আর জিজ্ঞেস কি করছে? ওয়েভলেন্থ। আমি এই জন্য করাচ্ছি না, সব একই ফর্মুলা, একই খেলা হবে, শুধু ক্যালকুলেশন করতে হবে না। আবার ধর বল এখানে কি দিয়েছে, দেখ কি জিজ্ঞেস করেছে, কার, কোথায়। ওরালি সলভ হবে, তোরা বলবি। একটু আগে তোদের খেলা শিখিয়েছিলাম, নোট করেছিস? কত নম্বর অরবিট? ফার্স্ট। আমাদের ফর্মুলা কি ছিল? 2πr0 ইন্টু n, n এর মান 1, আর r0 এর মান আমরা জানি না। আনসার বল। বুঝতে পেরেছিস? আবার দেখ নেক্সট খেলা কি দিয়েছে, তোরা ওরালি বলবি, ওরালি বেরোবে। বললাম না যে খেলাটা ধরি, যে খেলা ধরে ওরালি সলভ হবে। ঠিক আছে, দেখ আবার কি দিয়েছে রে, আর জিজ্ঞেস কি করেছে? উল্টো না? তার মানে এবার কি করবি বল? ল্যামডা ইকুয়ালস টু h/p, এটা জানি, এটা এটা দিয়েছে, আর এটা জিজ্ঞেস করেছে। সব এক লাইনের খেলা আছে, আমি আর করাতে যাচ্ছি না, বুঝতে পারছিস? এটা তোদের কাছে প্র্যাকটিস করবি এটা। ঠিক। আবার ধর দেখ কি দিয়েছে, মাস 1 গ্রাম, ভেলোসিটি দিয়েছে, ওয়েভলেন্থ জিজ্ঞেস করছে। তার মানে ডি ব্রগলির মধ্যে এই খেলাটাই পাবি, মাস দেবে, ভেলোসিটি দেবে, ওয়েভলেন্থ জিজ্ঞেস করবে, কাইনেটিক এনার্জি দিয়ে ওয়েভলেন্থ জিজ্ঞেস করবে। আবার দেখ কি দিয়েছে, ধর মাস দিয়েছে, ভেলোসিটি দিয়েছে, আর ওয়েভলেন্থ জিজ্ঞেস করছে। ঠিক আছে, এখন যেহেতু সময় কম বলে আমি আর করাচ্ছি না, এটা তোরা ওরালি দিবি আমাকে আনসার।
বল বেটা, ওরালি হবে। কোন অরবিট? না, তো আমার কি হবে? 2 পাই r0 ইন্টু 2, এটাই তো। বাকি মেন্টাল ক্যালকুলেশন দিয়ে কর, বল আনসার। বুঝেছিস? আয় নেক্সট টপিকে আসছি। এটা লাস্ট টপিক, আজকে লাস্ট টপিক, ছোট টপিক আছে, শুনে নে, কথা শুনবে এটা। এই সবার আগে, ডি ব্রগলি কোথায় অ্যাপ্লিকেবল? ঠিক, মাইক্রো না ম্যাক্রো? দ্বিতীয় রুল মাথায় রাখবি, এটা অনলি ফর মাইক্রো পার্টিকেল, মাইনিউট পার্টিকেল, খুব ছোট পার্টিকেল। তার মানে হাইজেনবার্গ প্রিন্সিপাল আমাদের জন্য অ্যাপ্লিকেবল নয়, শুধু মাইনিউট পার্টিকেল। আর কি বলছে শুনে নে, বলছে যে কোনো মাইনিউট পার্টিকেল হোক না কেন, যে কোনো মাইনিউট পার্টিকেল, তার মোমেন্টাম আর তার পজিশন একসঙ্গে সঠিকভাবে বার করা যাবে না। যদি বার করব তাহলে ওটা কি হবে? অনিশ্চিত হবে, আনসার্টেনটি পাবি। বুঝতে পেরেছিস? আবার শোন, পড় এটা কি বলছে, পড়। ইট ইজ ইম্পসিবল কি মেজার করা? পজিশন আর কার? মাইन्यूट पार्टिकल। এবার দেখ, বলে না इंग्लिश का कोई मतलब नहीं होता है। এটাকে আমরা সময় হিসাবে পড়ি তাহলে মিনিট সময়, আর এখন এটাকে কি পড়ছি? মাইन्यूट মানে মাইক্রো, ছোট। ঠিক আছে, তো কোন হাত পানি হয়েছে। এবার শুনে নে, এর একটাই ফর্মুলা আছে বেটা, ওর মধ্যেই সব খেলা আছে। শুনে নে, ফর্মুলাটা হচ্ছে ডেল্টা এক্স ডেল্টা পি গ্রেটার দেন ইকুয়ালস টু h/4 পাই। এটা হচ্ছে তোমার ফান্ডামেন্টাল ফর্মুলা, যেটা ধরে রাখতে হবে। এই ফর্মুলাটা হাইজেনবার্গ দিয়েছে, যেখানে ডেল্টা মানে আনসার্টেনটি, অনিশ্চিত। এটাকে কি পড়বি? আনসার্টেনটি ইন পজিশন। আর এটাকে কি পড়বি বেটা? আনসার্টেনটি ইন মোমেন্টাম। আর তার মান কার সমান হবে? h/4 পাই, তার সমান হবে বা তার থেকে বেশি হবে। ব্যাস, এর মডিফিকেশনটা একটু শুনে নে। দেখ, বল মোমেন্টাম মানে কি হয়? এবার দেখ, ডেল্টা পি মানে জানিস কি হবে? এম ডেল্টা ভি। মানে ভাষাটা ধরবি, এটা কার? ডেল্টা মানে কি বললাম? অনিশ্চিত, আনসার্টেনটি। এটা কে আনসার্টেন আছে? এখানে অনিশ্চিত কে আছে? মোমেন্টাম। এখানে কে অনিশ্চিত আছে? মাস আনসার্টেন হবে না, মাস সবসময় সার্টেন হবে, নিশ্চিত হবে, মাসের ভ্যালু চেঞ্জ হয় না। বুঝেছিস? তাহলে মাসের আগে ডেল্টা লাগানো হবে না। তার মানে এই ফর্মুলাকে আমরা আবার কিভাবে লিখতে পারি বল? ডেল্টা এক্স এম ডেল্টা ভি গ্রেটার দেন ইকুয়ালস টু h/4 পাই। ঠিক, দ্বিতীয় কথা শোনো, আবার বল ভেলোসিটি মানে কি হয়? পজিশন বাই টাইম, এটাই না? তো ডেল্টা ভি মানে কি হবে? ডেল্টা এক্স বাই, তখন এই ফর্মুলাকে আমরা কিভাবে লিখতে পারি বল? ডেল্টা এক্স এম, বল ডেল্টা ভি এর জায়গায় কি লিখতে পারি? ডেল্টা এক্স বাই টি। আর ডেল্টা এক্স মানে কি হয়ে যাবে দেখ তো, বুঝেছিস? ঠিক, আবার ধরবি এখান থেকে, বল ডেল্টা এক্স এর মান কি বেরোবে? ডেল্টা ভি আর ডেল্টা টি। আয় বেটা বল, এই ডেল্টা এক্স এর জায়গায় আমি বসাচ্ছি কি? ডেল্টা ভি, তারপর কি আছে? এম আছে, আর ডেল্টা টি আর একটা ডেল্টা, দেখ এটা আসবে? কথা বল, কথা বল, হবে? এবার এখানে আর একটা কনসেপ্ট বুঝবি। দেখ, তোরা ফিজিক্সের ডাইমেনশন পড়েছিস? বল না বেটা, হয়েছে তো স্টার্টিং এ ডাইমেনশন। বল এনার্জি ইকুয়ালস টু হাফ এমভি স্কয়ার হয়, জানিস তো? বল হাফের ডাইমেনশন হয় না। তো ইন টার্মস অফ ডাইমেনশন এনার্জিকে আমরা এমভি স্কয়ার লিখতে পারি? কথা বল। হ্যাঁ, তাহলে সবার সঙ্গে যদি ডেল্টা লাগিয়ে দিই, এম এর সঙ্গে তো ডেল্টা লাগাতে পারবি না। তাহলে দেখ তো, এই জিনিসটা আসছে ওখানে, মেলাও তো। তাহলে আর একটা ফর্মুলা কি হবে বল? ডেল্টা ই আর ডেল্টা টি গ্রেটার দেন ইকুয়ালস টু h বাই, তোমার এটা হচ্ছে মেইন ফর্মুলা। এই ফর্মুলা থেকে সবকটা ফর্মুলা বার করা হয়েছে। এটা হচ্ছে ইন টার্মস অফ পজিশন আর মোমেন্টাম, এটা হচ্ছে পজিশন আর ভেলোসিটি, এর মধ্যে হচ্ছে পজিশন আর টাইম, এর মধ্যে হচ্ছে ভেলোসিটি আর টাইম, আর এর মধ্যে কি হচ্ছে বেটা? এনার্জি। এটা তোমার মেইন ফর্মুলা, বাকি সব ওখান থেকে ডিরাইভ করা হয়েছে। ঠিক আছে, আয় আর দেখ ম্যাথমেটিক্যালি পড় এই পার্টগুলো। ঠিক আছে, আর এগুলোকে মডিফাই করে করে সবকটা ফর্মুলা যেটা বার করা হয়েছে। ঠিক আছে, এই অবধি লেখা আছে, নোটসে চেক করো তো।
নিচে দেখ, ওই তো পেয়েছিস, সব লেখা আছে, এখানে লেখার কিছু নেই। পেয়েছিস বেটা? ওই গাদারা হয়েছে তো। এবার একটা ছকের কথা শুনে নে। যখন এই প্রবলেম সলভ করতে বসবি বল বারবার কোন ভ্যালু তোদের সামনে আসবে? h/4π। h/4π এর মান মুখস্থ করে না, পরীক্ষা হলে অত সময় থাকবে না। আর h/4π এর মান কত হবে দেখো, নোটসে দিয়েছি, চেক করো। 5.27 10⁻⁻, কখন এসআই তে, আর সিজিএস এর 10⁻⁻। আয় আয় আয়, আর ওই এবার বল, বোঝার চেষ্টা করবি, দেখ পুরো কনসেপ্ট চেঞ্জ হয়ে যাচ্ছে রে, ভালোভাবে বুঝবি কিভাবে কনসেপ্ট চেঞ্জ হচ্ছে। বল, অ্যাকর্ডিং টু দিস থিওরি মাইনিউট পার্টিকেলের আমরা এক্সাক্ট পজিশন মান বার করতে পারবো? বল বল, এক্সাক্ট পজিশন বার করা যাবে না। এবার বল, ইলেকট্রন মাইনিউট পার্টিকেল ক্যাটাগরির মধ্যে আসবে কি আসবে না? আসবে। আয়, বোরস থিওরি কি বলেছিল বল? ইলেকট্রন, এটা নিউক্লিয়াস, ইলেকট্রন এখানে সার্কুলার অরবিটে ঘুরছে, এটাই তো বোর থিওরি। বল এর পজিশন কি আছে? আর আবার বল পজিশন কি আছে? আবার বল পজিশন কি আছে? আবার বল পজিশন কি আছে? তার মানে বোরস থিওরি অনুযায়ী মাইনিউট পার্টিকেলের এক্সাক্ট পজিশন পাওয়া যাবে? হ্যাঁ, না ইট ইজ এক্সাক্ট পজিশন, কিন্তু এই থিওরি কি বলছে? এক্সাক্ট পজিশন পাওয়া যাবে না। তাহলে এখান থেকে বোর থিওরি কি হয়ে গেল? রিজেক্ট হয়ে গেল। বুঝতে পারছিস? আর আগে গিয়ে আমরা এটাই পড়বো, যখন ইলেকট্রন এক্সাক্ট পজিশনে পাওয়া যায় না তখন আমরা ধরবো সম্ভাবনা, আর সেই সম্ভাবনা থেকে আমরা এই ওয়ার্ড পাবো, এই শব্দটা পাবো, অরবিটাল, এই কনসেপ্টটা তৈরি হবে। ওটা আগে গিয়ে আমরা দেখব। কথা বুঝেছিস? তোদের জন্য একটা কোশ্চেন আছে, ভালোভাবে শুনে নে। এই অবধি বুঝেছিস তো? তোদের জন্য কোশ্চেন আছে, ভালোভাবে শুনে নে বেটা। বল, ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতরে পাওয়া যায় না নিউক্লিয়াসের বাইরে পাওয়া যায়? বল। যদি জিজ্ঞেস করে যে ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতরে কেন পাওয়া যায় না, বাইরে কেন পাওয়া যায়, ভেতর হলে তো আরো ভালো জিনিস। ভেতরে কি আছে ভাই? পজিটিভ চার্জ আছে। ইলেকট্রন কি আছে? নেগেটিভ। পজিটিভ নেগেটিভ একসঙ্গে থাকুক, সেটা তো ভালো কথা। কিন্তু ইলেকট্রন নিউক্লিয়াসের বাইরে পাওয়া যায়, ভেতরে পাওয়া যায় না, এটা কেন? এই কনসেপ্টের আনসার এই থিওরি দিয়ে দেওয়া যাবে। কিভাবে বোঝাতে যাচ্ছি আয় শুনবি। এখানে মেনে নাও ইলেকট্রন কোথায় আছে? নিউক্লিয়াসের ভেতরে। মেনে নাও। এ বল, নিউক্লিয়াসের রেডিয়াস কত? আমরা রাদারফোর্ড থিওরিতে পড়েছিলাম 10⁻⁻15 হলে মিটার, 13 হলে সেন্টিমিটার। এই দেখ, মিটারে নিয়ে কাজ করছি। তো ইলেকট্রন যদি নিউক্লিয়াসের ভেতরে, তো তার পজিশন ডেল্টা এক্স কি বলবো? 10⁻⁻15 মিটার বলবো। ঠিক। ইলেকট্রনে আমরা মাস জানি 9.1 × 10⁻31 কেজি। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা এই ফর্মুলাটাকে নিচ্ছি, এইটাকে নিচ্ছি। বল, এখান থেকে বলে দিচ্ছি। বল তাহলে, বল এখানে ডেল্টা এক্স এর মান পেয়ে গেছিস, এম এর মান পেয়ে গেছিস, আমরা এইচ এর মান জানি, আমরা কিসের মান জানি? তাহলে কি বার করতে পারবো এখানে? বল বল, ভেলোসিটি। যখন এগুলো বসিয়ে ডেল্টা ভি বার করা হয়েছে তখন এর মান 5.8 × 10⁻10 মিটার/সেকেন্ড। এর কাছাকাছি, আমি একটা লামসাম বলছি, এর কাছাকাছি পাওয়া গেছে। ঠিক। বল এই ভেলোসিটিটা কখন পাবি তোরা? যখন ইলেকট্রন, কথা বল, আমরা মেনে চলছি না নিউক্লিয়াসের ভেতরে, তার মানে ইলেকট্রন কোথায় আছে? যদি ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতরে থাকে তাহলে তার বেগ, তার ভেলোসিটি কত হবে? এইটা আসবে। এই ভেলোসিটিটা লাইটের ভেলোসিটি থেকে বেশি। তাহলে কি এই ভ্যালুটা পসিবল আছে? যদি ভ্যালু পসিবল নেই তার মানে কি? যে ইলেকট্রন নিউক্লিয়াসের ভেতরে থাকবে না। বুঝতে পারছিস কিভাবে ম্যাথমেটিক্যাল প্রুফ দেওয়া হয়েছে? আবার দেখে নে একবার, যেটা বুঝিছিস জাস্ট কুইক রিভিশন করে নে। পড় বেটা এটা। বুঝেছিস সবাই? ঠিক। তো শোন, h/4π এর মান মুখস্থ করে নাও। ঠিক আছে? এসআই তে 5.27 × 10 বা 5.3 ধরে রাখো। আর একটা খেলা, h যদি কোশ্চেন ইলেকট্রনের সঙ্গে ডিল করে, তো ইলেকট্রনের মাসও আমরা জানি, তখন h/4π এর মান মুখস্থ করে রাখ। এটা ডাইরেক্টলি ইউজ করবি। ঠিক আছে? একটা কোশ্চেন দেখাচ্ছি, এখন অনেকগুলো কোশ্চেন আছে, দাঁড়াও আমি সিলেক্টেড একটা কোশ্চেন দেখিয়ে দিচ্ছি যেখানে একটা তোদের দরকার হবে। আর এটা ধর,
পল কি দিয়েছে, পল মাস দিয়েছে, ভেলোসিটি দিয়েছে, কি দিয়েছে, পজিশন দিয়েছে না? এটা কিসের মান, মাস, এটা কিসের মান, পজিশন। আর জিজ্ঞেস কি করেছে, বল ফর্মুলা ডেল্টা এক্স এম ডেল্টা ভি ইকুয়ালস টু, ফর্মুলা লেখার সময় গ্রেটার দেন ইকুয়ালস টু লিখবি, কিন্তু প্রবলেম সলভ করার সময় ইকুয়ালস টু দিবি, ঠিক আছে বেটা? বল কি বার করতে বলেছে, ডেল্টা ভি, তো কি হবে বল, h বাই 4 পাই, নিচে কি হবে বল, m ডেল্টা এক্স। কোন সিস্টেমে ক্যালকুলেশন হবে বল, এসআই? তো চলো এসআই তে বলো h বাই 4 পাই কত ছিল, 5.27 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 35, এটাই বাই কত হবে বল, মাস কত, 25 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 3, এটাই। আর ভেলোসিটি কত, সরি পজিশন, 10 টু দি পাওয়ার অফ, এখানে লিখে দিচ্ছি 5.3 10 টু দি পাওয়ার অফ মাইনাস 35, নিচে কত হবে রে, 25 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 3, আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার অফ মাইনাস 5, এটাই আছে। চলো সলভ কর, আগে 10 এর পাওয়ার বল, আমার মনে হচ্ছে 10 এর পাওয়ার সলভ করলেই সলভ হয়ে গেল না? কোনটা আসছে বল, এ আসছে, দেখ 10 এর পাওয়ার সলভ করলেই হয়ে গেল, এটা মাইনাস 8, তার কত পাচ্ছিস, 10 টু দি পাওয়ার অফ মাইনাস 27, আর এখানে পাচ্ছিস 5.3 বাই 25, তো অপশন থেকেই হয়ে গেল এটা। দাঁড়াও, এই একটা কোশ্চেন পড়া, এই একটা ভাষা শেখাচ্ছি, ভাষা পড়। পড়ে নিচ্ছিস, আয় বল এটা কিসের মান, আচ্ছা এবার বল এটা ভেলোসিটি না আনসার্টেনটি ইন ভেলোসিটি, না যদি কোশ্চেনের মধ্যে এই ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেয় এত পার্সেন্ট, তাহলে খেলাটা শুনে নে, এখানে ভেলোসিটি নিবি 300 মিটার পার সেকেন্ড, আর যেটা পার্সেন্টেজ বলবে সেটা হবে আনসার্টেনটি ইন ভেলোসিটি, মানে 0.001% অফ কত 300, এটাকে ডেল্টা ভি ধরবি। বুঝেছিস কি বললাম? যদি কোশ্চেনের মধ্যে পার্সেন্টেজ দিয়ে দেয় সেই পার্সেন্টেজটাকে কি ধরবি, আনসার্টেনটি, বাকি যেটা দিয়েছে সেটাই ধরবি। মাস কত, 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 31, জিজ্ঞেস কি করেছে, পজিশন, তো ফর্মুলা কি হবে বল, ডেল্টা এক্স এম ডেল্টা ভি ইকুয়ালস টু h বাই 4 পাই, তাহলে ডেল্টা এক্স কি হবে বল, h বাই 4 পাই এম ডেল্টা ভি, না? আবার বল, দেখে বলবি এই কোশ্চেনটা কার সঙ্গে ডিল করছে, ইলেকট্রন না? তো টাইম বাঁচাবার জন্য এই মানটাকে ডাইরেক্টলি ইউজ করবি। কত দিয়েছে দেখ এসআই তে, যদি ইলেকট্রন হয় তাহলে কত দিয়েছে দেখ, 5.8 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস 5 না, হ্যাঁ রাফলি 6 ধরে নে, তার মানে এটাকে কত ধরবি, 6 ইন্টু 10 টু দি পাওয়ার অফ মাইনাস বাই কত, ডেল্টা ভি, ডেল্টা ভি মানে কি লিখবি বল, ধরে নে 0.001 বাই 100 ইন্টু 300, 0 কেটে দে, বল কত আসছে, এটা কত 10 টু দি পাওয়ার অফ কত, 0.001 কে 10 টু দি পাওয়ার অফ কত ধরবি, -3 না, তার মানে এখানে কি লিখবো, 3 ইন্টু 10 টু দি পাওয়ার অফ -3। এবার চিন্তা কর এই ক্যালকুলেশন কত ছোট হয়ে গেল, আর যদি আমরা h 4 পাই m সব কটা বসাতাম তাহলে কত লম্বা হয়ে যেত। ওই যে রান্নাটা ধরানো হয়েছে, রান্নাটা ধরে রাখ, তাড়াতাড়ি কাজ হবে, বাকি ওরালি হবে। 2 আর 10 টু দি পাওয়ার অফ -2 কোথায়, 2 10 টু দি পাওয়ার অফ -2, কোনটা আসছে, এটাই না, এটাকে রাফলি 2 10 টু দি পাওয়ার অফ -2, বুঝেছিস? তো বাকি প্র্যাকটিসের খেলা আছে, আজকে এই পর্যন্ত শুনে নে। দাঁড়া, পরে ক্লাসে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিকে ঢুকতে যাচ্ছি আমরা, সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোয়ান্টাম নাম্বার। ঠিক আছে, পরে ক্লাসে আমরা কি ধরতে যাচ্ছি, কোয়ান্টাম নাম্বার।
আজকে যে অবধি করেছি এটা তোমাদের কাজ, এর উপরে এমসিকিউ শুনে নে। আজকে যে দুটো টপিক পড়েছি না, এর উপরে বেশিরভাগ নিউমেরিক্যাল প্রবলেম পাবি। পিওয়াইকিউ খুলে আমি তো আজকে দেখিয়ে দিলাম,